নমস্কার, শান্তনদীপের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। শুক্রবার জোড়া ভূমিকম্প মায়ানমারে। রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা 7.7 এবং দ্বিতীয়টির মাত্রাও প্রায় 7, এমনটাই জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত বাংলাদেশেও। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও সিকিমের একাধিক জায়গায়, কেঁপেছে দিল্লিও। কিন্তু তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল ভবন। তবে এখনো পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু ইতিমধ্যেই কম্পনের যে ছবি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পড়শি দেশে। ত্রিপুরা বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এবং অধ্যক্ষ বিশ্ববেন্দু সেনের বিরুদ্ধে অভাবনীয় আচরণের অভিযোগ তুলে বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনও বয়কট করলেন প্রধান বিরোধী দল সিপিআইএমের বিধায়করা। বুধবার মন্ত্রী রতনলাল নাথের মুখ থেকে বের হওয়া জাত প্রসঙ্গে সরগরম হয়ে উঠেছিল ত্রিপুরা বিধানসভা অধিবেশন। একটা সময়ের পর উত্তপ্ত বিধানসভা থেকে ওয়াকআউট করলেন প্রধান বিরোধী দল সিপিআইএমের বিধায়করা। তারপর সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করার ঘোষণা দিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তারপর মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের বিধায়কদের উদ্দেশ্যে বলেছিলেন, যা হয়েছে তা হয়ে গেছে, কোনো সমস্যা থাকলে আসুন আলোচনার মাধ্যমে শেষ করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রীর আপিল বিরোধী দলের বিধায়কদের কানে পৌঁছালেও রীতিমতো পঞ্চম এবং ষষ্ঠ দিন বিধানসভা অধিবেশন বয়কট অব্যাহত রেখেছেন। এ বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, চলতি বিধানসভা বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে বিধায়করা আবার অংশগ্রহণ করবেন সেটা প্রশ্নই ওঠে না। মুখ্যমন্ত্রী বলেছেন ঠিকই, কিন্তু অন্তর থেকে কি না জানি না। তারপর মুখ্যমন্ত্রী আপিল জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বানে বয়কটের সিদ্ধান্ত বদলানো হবে না। কারণ বিরোধী দল সিপিআইএম সদস্যরা যখন বিধানসভা থেকে বের হয়ে আসছিলেন তখন গণতন্ত্রের হত্যালীলা মুখ্যমন্ত্রীর চোখের সামনে হয়েছে, তখন তিনি চুপ ছিলেন। পরবর্তী সময় কংগ্রেস দলের বিধায়করা যখন মুখ্যমন্ত্রীকে বলেছেন তখন তিনি বিরোধী দল সিপিআইএমের বিধায়কদের কাছে আহ্বান জানিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে পাল্টা দাবি, তাঁর দলের পণ্ডিত উচ্ছৃঙ্খলরা অধ্যক্ষের উপর চাপ সৃষ্টি করেছে এবং অধ্যক্ষকেও হাত কালো করতে বাধ্য করেছে, তাদের আগে সংশোধিত করুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরো বলেন, বিরোধী দল সিপিআইএমের বিধায়করা দেখেছেন বিধানসভা অধিবেশনের মধ্যে মুখ্যমন্ত্রী পর্যন্ত অসহায়, তাঁকে পর্যন্ত সম্মান দিচ্ছে না এই উচ্ছৃঙ্খলরা। তাই আগে আপনি আপনার সম্মান প্রতিষ্ঠিত করুন বলে জানান বিরোধী দলনেতা। আমাদের স্ট্যান্ড বিধানসভা বয়কট, এই সপ্তম অধিবেশন, এটা আমরা তার উপর দাঁড়িয়ে আছি। আমি গতকালই বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ফ্লোর থেকে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন, অন্তর থেকে কিনা জানি না, যাই হোক সারা রাজ্যের মানুষ দেখেছে, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আপনার এই আহ্বান, এটা রক্ষা করতে আমরা অপারগ। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের সামনেই তো প্রথম দিন থেকে যেদিন আমরা বেরিয়ে আসলাম সেদিন অবধি তাদের ট্রেজারি বেঞ্চের সদস্যরা যাবতীয় এরকম যে কি বলে গণতন্ত্র হত্যার সমস্ত কাণ্ড, তখন তিনি কিছু বলেননি। তখন বলেছেন যখন কংগ্রেস দলের বিধায়করা তাকে অনুরোধ করেন, তখন তিনি বলার জন্য বলেছেন। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার দলের এই উচ্ছৃঙ্খল সব জানতা পণ্ডিত তিলকে তাল করে দিনকে রাত করে এই বিধানসভার মতো পবিত্র যে একটা কি বলে ইনস্টিটিউশন, এটাতেও রেকর্ড ম্যানিপুলেট করে, যারা স্পিকারের উপর চাপ সৃষ্টি করে, স্পিকারকেও এই অন্যায়ে হাত কালা করতে বাধ্য করে, আগে তাদেরকে সংশোধিত করুন। অবশ্যই যে তর্ক বিতর্ক আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হয়, আমরা মানি, কিন্তু তর্ক বিতর্কের জন্য একটা মানসিকতা থাকতে হয়।
তার দলের লোকদের তো সেই মানসিকতা নেই। আমরাও দেখেছি আপনি অসহায়, আপনি উঠে দাঁড়ান, কিন্তু আপনার দলের কেউ বসেন না, আপনাকে সম্মান করে না। আপনি আপনার সম্মানকে আগে প্রতিষ্ঠিত করুন, তারপরে না অন্যের সম্মান রক্ষা করতে পারবেন। আপনি নিজের সম্মান রক্ষা করতে পারছেন না। জমি মাফিয়ার গোমর ফাঁস করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সারা রাজ্যে বর্তমানে জমি প্রতারণা ব্যাপক আকার ধারণ করেছে। অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক, না হলে বোঝা যাবে ডাল মে কুচ কালা হে। বিধানসভায় বসে এই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। জমি মাফিয়া নিয়ে গুরুতর অভিযোগ বিধায়ক সুদীপ রায় বর্মনের। বিধানসভায় বসে সরাসরি এই অভিযোগ তুলে বললেন, জমির মাফিয়াদের প্রশ্রয় দিতে জেলা শাসককে বদলি করে দেওয়া হয়েছিল। এই গোমর ফাঁস করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার সংবাদ মাধ্যমকে ডেকে তিনি জানান, 2023 সালের 18 সেপ্টেম্বর এডিশনাল সেক্রেটারিকে চিঠি লিখেছিলেন বর্তমান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি সে সময় সিপাহীজলা জেলার জেলা শাসক ছিলেন। চিঠিতে উল্লেখ করেছিলেন, সিপাহীজলা জেলার 1400 কানি জমি নিয়ে চলছে প্রতারণা, যার মূল্য 500 কোটি টাকার অধিক। বিশেষ করে জমিগুলির কোনো তথ্য ছাড়াই হস্তান্তর করা হচ্ছে। বিশেষ করে যাদের নামে জমি হস্তান্তর করা হচ্ছে তারা জমির প্রকৃত মালিকদের পরিচিত নয়। তিনি আরো লিখেছেন, বহু খাস জমি জোট জমিতে রূপান্তর করা হয়েছে। খাস জমি বরাদ্দকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দকৃত জমি জোট জমিতে রূপান্তর করা হচ্ছে। তিনি এই বিষয়গুলো উল্লেখ করে চিঠি দেওয়ার পর 12 অক্টোবর তাঁকে বদলি করে দেওয়া হয়। জেলাশাসক এই চিঠি লিখেছেন দুর্নীতির বিরুদ্ধে, অথচ এই বিষয়গুলো নিয়ে এখন ত্রিপুরা বিধানসভা অধিবেশনে কথা বলা যাচ্ছে না। মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপর জোরে কথা বললে আবার বলছে চিৎকার করে নাকি কথা বলছি। তিনি বলেন, বর্তমান রাজ্যের অবস্থাটা অত্যন্ত ভয়াবহ। কেউ যদি জমি ফেলে রেখে কর্মস্থলে যায়, সেখান থেকে কয়েক বছর পর এসে দেখবেন জমি বিক্রি হয়ে গেছে। সারা রাজ্যে প্রায় 8 থেকে 10 হাজার কোটি টাকার প্রতারণা চলছে। অথচ মুখ্যমন্ত্রী রাগ কেন তিনি চিঠি লিখেছেন। তাই জেলা শাসককে সিপাহীজলা থেকে বদলি করে দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। কিন্তু জেলা শাসকের এই চিঠি দীর্ঘদিন হয়ে গেছে বলে আর কোনোদিন এর চিঠি বের হয়ে আসবে না বলে ভেবেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন যখন বিধানসভায় চিঠিটি নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন চোখ ছানা বড়া হয়ে গেছে শাসক দলের বিধায়ক এবং সংশ্লিষ্ট দপ্তরের। বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, মুখ্যমন্ত্রীর সাহস থাকলে এই বিষয়ে সিবিআই তদন্ত দেওয়ার জন্য, যদি না দেয় তাহলে মুখ্যমন্ত্রীকে টানলে কি অপরাধ হয়ে যাবে? সুতরাং দুর্বলতা না থাকলে সিবিআই দেওয়া উচিত। 18 সেপ্টেম্বর 2023 ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল ডিএম। 12 অক্টোবর, তার মানে এদিক দিয়ে 18, 12 দ্বীপ 22 দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে 12 তারিখ, 12 অক্টোবর। তাই ওনার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে, উনি আগে ছিলেন ওখানকার সিপাহীজলার ডিএম। এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে, কত বড় সাহস! তাকে ট্রান্সফার করতে দপ্তরকার মুখ্যমন্ত্রী জানেন না ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম। মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী, ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না। আইএসটিসিএস এর একমাত্র ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার। এই যে বিচার চ্যালেঞ্জ, সাধারণ মানুষের হয়ে তদন্ত করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং বললেন যে তুমি এই জিনিসটা যদি এরা জেনে যায়, মানে এই যে ল্যান্ড মাফিয়া এবং অফিসাররা, তাহলে কিন্তু এই সমস্ত নথি, তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অব্দি লেখার পরেও। এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, দে আর স্টিল ইন দ্যাট চেয়ার। এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব। ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসাবে এখানে সরকার গোচরে আনেনি, প্রশাসনের একজন আমলা, উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে এই সুপারিশ করেছেন। এর কোন প্রশাসন চলছে? তার বিধানসভা কথা বলতে দেবে না, তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না, মানুষের কাছে না তথ্য চলে যায়, মাইক অফ করে দেওয়া হবে। তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন কেন? মাইক অফ করলে আমি কিভাবে কথা বলবো? তো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাদ মস্তক,
মানে প্রশাসন, এই যে আপনি কিছুদিন আগে বিশালগড় থেকে এক ভদ্রমহিলা যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য, এটা তো একদম বাস্তব। যারা মানুষ, যাদের জমিরা রয়েছে, যারা আপনার রেকর্ড রয়েছে, আপনার পর্চা রয়েছে, এবার আপনি জমি কিনে আপনি বাইরে পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন, 15 বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে, 10 বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়েছে। এই তো হচ্ছে রাজ্যে। এই কারসাজিগুলো এত জোচ্চুরি, এটা তো এই কয়েকটা ফাইলে, এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন, 5টা ফাইল, এই 5টা ফাইলের বলছে 1400 কানি জমি 500 কোটি টাকার উপরে, অ্যাটলিস্ট 500 সিপাহীজলার জেলার এই কয়েকটা 5টা ফাইলে। এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা সহ 59 থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ সব মিলে এই বিশাল বড় স্ক্যাম, প্রায় আনুমানিক আমার যতটুকু আমি বুঝতে পেরেছি মিনিমাম 8-10 হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে। কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, মুখ্যমন্ত্রী রাগ কেন? এত বড় সাহস, তুমি কেন চিঠি লিখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ট্রান্সফার করো ইসকো। ভেবেছিলেন বোধহয় এই চিঠিগুলো আর কোনোদিন বেরিয়ে আসবে না। তো আমার কাছে অনেকদিন ধরে চিঠিটা, আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম কিংবা আরও কিছু ডকুমেন্ট তার সঙ্গে যুক্ত হিসেবে আমি চেয়েছিলাম। এবং যখন প্রশ্নটা শর্ট ডিউরেশন কোয়েশ্চেনটা করেছি, যখন অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে তখন ডিপার্টমেন্টে পাঠালো, ডিপার্টমেন্টে যখন রিপ্লাইটা রেডি করছে, ডিপার্টমেন্টের কাছে যখন এলো, চোখ ছানা বড় হয়ে গেছে। সরকার সবসময় দাবি করে তারা স্বচ্ছতার নিরিখে প্রশাসন পরিচালনা করছে, কিন্তু দেখা যাচ্ছে কথার সাথে কাজের মিল নেই। জেলাশাসক এর চিঠিতে কোনো মন্ত্রী, বিধায়ক ও রাজনৈতিক দলের উল্লেখ করেননি। তাই দপ্তরের আমলার চিঠি অনুযায়ী সিবিআই তদন্ত করা হোক, আর তদন্ত না হলে বোঝা যাবে ডালের মধ্যে কোনো কিছু কালো আছে। সুদীপ রায় বর্মন আরো বলেন, এ দুর্নীতি শুধুমাত্র 2023-এ সীমাবদ্ধ নেই, বরং ব্যাপকতা লাভ করেছে। অথচ এই সরকার নির্লজ্জ, কালিমালিপ্ত এবং দুর্নীতিতে নিমজ্জিত। তাই বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয় সব কমিশন খোরের মেলা চলছে। হরেক রকম কমিশন খুর দিয়া সাজাইছো মেলা, মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশন খুরের মেলা, মুখ্যমন্ত্রী তোমার দরবারে সব কমিশন খুরের মেলা। এই কমিশন খুঁটিরে আপনারা আজকাল সবকিছুতে এই কমিশন খোররা থাবা বসাচ্ছে, এমনটাই অভিযোগ বিধায়ক সুদীপ রায় বর্মনের। মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন দাঁড়িয়ে? মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই এনকোয়ারি দিক, যদি না দেয় তা আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি, আমি কি অপরাধ করবো নাকি? দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার, স্বচ্ছ সরকার এ বলে বেড়ান, কাজে এবং কর্মমিল থাকতে হবে। এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে, এই চিঠির মধ্যে ডিএম কোনো পলিটিক্যাল ব্যক্তিকে তো উল্লেখ করেনি। তো আমার এপিল থাকবে একজন রাজনীতিবিদ হিসাবে না, একজন রাজ্যের একজন নাগরিক হিসাবে। মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই। ইট ইজ নট এট অল পলিটিক্যাল, এটা কোনো পলিটিক্যাল লিডার লিখছে না, আপনার অফিসাররা লিখছেন। এই ঘটনাগুলো ঘটছে। আমার অনুরোধ থাকবে এটাকে এর থেকে, এই যে 8 থেকে 10 হাজার কোটি টাকার স্ক্যাম সারা রাজ্যে, এর থেকে বড় স্ক্যাম ত্রিপুরাতে কিছু হতে পারে না। এটা দিস ইজ এ ফিট কেস ফর সিবিআই। আপনি সিবিআই এনকোয়ারি দিন, এবং এই মন্ত্রী, বিধায়ক, আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন। অন্যথায় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনি সিবিআই এনকোয়ারি দিচ্ছেন না মানে এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে, কোনো পদক্ষেপ নিলেন না। যিনি কমপ্লেন করলেন, বিচার চাইলেন মানুষের, উনাকে ট্রান্সফার করলেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা আজকেও বহাল ওই জায়গাতেই রয়েছে। তার মানে আরো ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে।
এই সরকার নির্লজ্জ, এই সরকার কালিমালিপ্ত, দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত। আমি যে বললাম সব কমিশন খোরের মেলা চলছে, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত, কমিশন খোর, বাণিজ্য, সবকিছু। এইভাবে তো চলতে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী মাস্ট টেক দ্য স্টেপ। এটুকুই আমার বক্তব্য। আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তিনি আরো বলেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে চিঠি দিয়ে তদন্তের দাবি জানানো হলে তিনি আশ্বস্ত করেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শান্তন টিভি। আগরতলার রাজবাড়ির ইট পাথরের মধ্যে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের রক্ত এখনো পাওয়া যাবে। তারা মানুষকে দিয়ে কাজ করিয়ে মজুরি দেয়নি। এখন আবার তারা উপজাতি ও অনুপজাতির মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা করছে। তাদের অতীত জনগণ ও জনজাতিদের স্বার্থের অতীত নয়। এখন তারা উপজাতিদের বন্ধু সাজার চেষ্টা করছে নতুন নাম নিয়ে। তাই পুরনো ইতিহাস বাদ দিলে বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করা কঠিন হবে। শুক্রবার আগরতলা টাউন হলে সভায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 1951 সালে ত্রিপুরার মানুষ বিকল্প পথ দেখেছিল। তখন ত্রিপুরার মানুষের লজ্জা নিবারণের কাপড় ছিল না। গোটা রাজ্যে ছিল অভাব, অনটন। 1952 সালে লোকায়িত অবস্থায় লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে দশরথ দেববর্মা দাবি করেছিলেন, আমি দশরথ দেববর্মা, পুলিশ আমাকে ধরার চেষ্টা করছে। আমি জনগণের ভোটে জয়ী হয়ে ত্রিপুরা থেকে পালিয়ে পার্লামেন্টে এসেছি। জওহরলাল নেহেরু একথা শুনে দশরথ দেববর্মার উপর থেকে সমস্ত মামলা তুলে নেন। তারপর তাঁকে শপথ গ্রহণ করিয়ে স্বীকৃতি দেন জওহরলাল নেহেরু। এই ইতিহাস কতজন জানে? এবং রাজন্য শাসনের কি ভূমিকা ছিল? তাদের অত্যাচারী চেহারা ছিল। আগরতলা রাজবাড়ির ইট পাথরের মধ্যে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের রক্ত এখনো পাওয়া যাবে। তারা মানুষকে দিয়ে কাজ করিয়ে মজুরি দেয়নি। এখন আবার তারা উপজাতি ও অনুপজাতির মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা করছে। তাদের অতীত জনগণ এবং জনজাতিদের স্বার্থের অতীত নয়। এখন তারা উপজাতিদের বন্ধু সাজার চেষ্টা করছে নতুন নাম নিয়ে। তাই পুরনো ইতিহাসকে বাদ দিলে বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করা কঠিন হবে। তাই ইতিহাসকে সামনে রেখে এগিয়ে যেতে হবে বামফ্রন্টকে। বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী দেববর্মার শহীদান দিবসে শপথ নিতে হবে অতীত ইতিহাস যাতে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছানো যায়। শুক্রবার আগরতলা টাউন হলে বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী দেববর্মার শহীদান দিবসে বক্তব্য রেখে এই কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সভা শুরু হওয়ার আগে কুমারী মধুতি রূপশ্রী দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস সহ অন্যান্যরা। হলসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের সমস্যায় মানুষ জর্জরিত। এগুলোর থেকে বিজেপি এবং তিপ্রামথার সরকার নজর দেয় না। তাদের ক্ষমতায় টিকে থাকতে কোনো সহযোগিতা করা চলবে না। এ ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা রাষ্ট্র এবং রাজ্য পরিচালনার চেষ্টা করে যেতে পারে না, তাদের জনগণ তাদের ছুড়ে ফেলে দেয়। এদের অতীত জনগণের স্বার্থে কাজের অতীতটা, উপজাতিদের স্বার্থে কাজের অতীতটা। এখন তারা উপজাতিদের বন্ধু সাধবার চেষ্টা করছে নতুন নাম নিয়ে। কাজে এই যে পরিস্থিতিতে অতীত যে ইতিহাসকে বাদ দিলে বর্তমান পরিস্থিতিকে মূল্যায়ন করা কঠিন হবে, এবং অতীতের ইতিহাসের অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতির মূল্যায়ন, এর উপর দাঁড়িয়েই তো সামনের দিকে আমাদের যেতে হবে। তাই ইতিহাসকে নিতে হবে। কাজে কুমারী মধুতি রূপশ্রীর ৭৭তম শহীদান দিবসে সম্মিলিতভাবে যে আমরা এই সভা সমিতি সমাবেশ করার চেষ্টা করছি, ইতিহাসকে নূতন করে ঝালাবার জন্য প্রকৃত যে ইতিহাস, সত্য যে ইতিহাস, তার যে তথ্য, তাকে যে বিকৃত করার চেষ্টা করছে একদিকে বিজেপি, একদিকে আরএসএস, আরেকদিকে তিপ্রামথা, তার থেকে সঠিক সত্য ইতিহাসকে রক্ষা করে
আমাদের জনগণের কাছে, বিশেষ করে নবীন প্রজন্ম, এটা উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে যেটা বলবো, গণতন্ত্রকে শাসন ক্ষমতায় বসে যারা সংহার করে, ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের দেশে দেশ ভাগের পর আর যাতে ভারতবর্ষ ভেতর থেকে ভাগ না হয়, তার মধ্যে ঐক্য রক্ষা করবার জন্য ধর্ম যার যার, দেশ সবার, সংবিধান সবার, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, একে যারা আক্রমণ করছে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশের মানুষ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের সমস্যায় তারা জর্জরিত, এগুলোর দিকে সরকারে বসে যারা নজর দেয় না, এদেরকে ক্ষমতায় টিকে থাকতে আমরা সাহায্য করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইতিহাসের অভিজ্ঞতা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে শাসন ক্ষমতায় বসে যারা সরকার বা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে, তারা খুব বেশি দূর যেতে পারে না, খুব বেশি দূর তারা যেতে পারে না। এটা স্বল্প সময়ের জন্য আধিপত্য বিস্তার করে এই অত্যাচারী শাসন তারা চালাবার চেষ্টা করে। অত্যাচারিত মানুষ পৃথিবীর ইতিহাসে বারবার এই সত্য তারা প্রমাণ করে গেছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আপনি অত্যাচার যারা করছেন তারা চলে যাবেন, এটা মনে করলে ভুল হবে। এই কারণে বলছে অত্যাচারিত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এদেরকে লড়াইয়ের শক্তির আঘাতে শাসন ক্ষমতা থেকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে শোষিত মানুষের পক্ষে যারা কথা বলেন, লড়াই করেন, সরকার চালাতে চান, তাদেরকে ক্ষমতায় বসাবার চেষ্টা করেন। অল্প জায়গা হলো পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন হচ্ছে, এখনো হচ্ছে। কাজে আমাদের কুমারী মধুতির রূপশ্রীকে স্মরণ করার পাশাপাশি সঠিক ইতিহাস মানুষের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে এখন যা চলছে, যে যে বিষয়গুলো এখানে বললাম, আক্রমণগুলো কোন কোন জায়গায় আসছে, এগুলো প্রতিহত করতে হবে। শুধু বক্তৃতা করলে হবে না, মানুষের কাছে যেতে হবে, সংগঠিত করতে হবে। এই চেষ্টায় যে তারা ভীত সন্ত্রস্ত, জনগণের ঘটন তো তার নিদর্শন। আরে ক্যান্সার রোগে আক্রান্ত, হেঁটে যেতে পারে না, রিক্সা করে পার্টির টাকা বেটে কষ্ট করে কোনো মতো লাভ না, তাকেও চিনে জেনে তাকেও তারা আক্রমণ করেছে, তাকেও তারা রেহাই দেবে। তার সঙ্গে সেদিন আমি কথা বলেছি, পার্টি বিশেষ এসছেন, হয়তো একটু ভয় পেয়ে গেছেন, বাড়িতে যাবো তো আমি শুনেছি, বললেন না না না, তার বাড়িতে আসতে হবে না, তিনি কেন এত কষ্ট করে আসবেন, আমিই যাবো যা বুঝেছি। বুঝতে পারছেন অবস্থাটা? কাজে এই জায়গায় দাঁড়িয়ে এরা ভীত, এরা সন্ত্রস্ত, বিচ্ছিন্নতায় ভুগছে। 23-এর নির্বাচনের ফল তারাও ভালো জানে, আমরা যতটা জানি তার চেয়ে বেশি তারা ভালো জানে। তাই বাইরের লড়াইটাকে যাতে ভেতরে নিয়ে সোচ্চার হতে না পারে সিপিআইএম এর বিধায়করা, তার জন্য ওখানে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, জাতপাত ধর্ম ইত্যাদি প্রশ্নগুলি এনে বিকৃত করবার চেষ্টা করছে, পরিমণ্ডলকে, গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। এগুলো শক্তি না, এগুলো শাসকদের দুর্বলতার লোক। মানিক সরকার এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, যারা শোষিত মানুষের কথা চিন্তা করে তাদের সরকারে প্রতিষ্ঠিত করে জনগণ, এর দৃষ্টান্ত বিভিন্ন দেশে ও রাজ্যে রয়েছে। তিনি আরো বলেন, রাজ্যে যে সরকারটা চলছে তারা ভীত, সন্ত্রস্ত এবং বিচ্ছিন্নতায় ভুগছে। 2023 সালের ফলাফল বিরোধী দল সিপিআইএম থেকে শাসক দল বেশি ভালো জানে, তাই বাইরে লড়াইটাকে ভেতরে নিয়ে সোচ্চার হতে পারে না। তার জন্য সিপিআইএম এর বিধায়কদের কন্ট্রোল করার চেষ্টা করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। এগুলো শক্তির লক্ষণ নয়, কিন্তু আক্রমণ আসবে জনগণের কাছে যেতে হবে। রাজধানীর জয়নগর এলাকায় নেতাদের যেভাবে মাথা ফাটিয়েছে সেটা অত্যন্ত নিন্দাজনক, কিন্তু সেখানে আবার বড় করে এবার সভা সংগঠিত করা হবে। কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমান দায়িত্ব অবহেলা করলে অপরাধ হবে। 2028 সাল বিধানসভা নির্বাচনের কথা ছেড়ে দিয়ে বর্তমান দায়িত্ব পালন করুন। কেউ যাতে অভিযুক্ত করতে না পারে তার জন্য বর্তমান পরিস্থিতি নিয়ে লড়াই করার জন্য শপথ গ্রহণ করতে আহ্বান জানান তিনি। জনগণের কাছে আমাদের যেতে হবে, আক্রমণ আসবে। আমরা যখন এই বাড়িতে বসেই রাজ্য সম্মেলন করি, তাতে যে মূল নির্দেশনামাগুলো
সম্মেলনের প্রতিনিধিদের কাছে আমরা উপস্থিত করি। তাতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? স্থানীয় ইস্যুর উপর ভিত্তি করে এমন আন্দোলন তৈরি করো, 5টা দাবি নিয়ে লড়াই হবে, 5টা না হলো যতক্ষণ অন্তত 2টা-3টা দাবি আদায় না হচ্ছে এই আন্দোলন চলবে নানা স্তরে নানা পর্যায়ে। এটাকেই বাস্তবায়িত করবার চেষ্টা করতে গিয়ে জয়নগর আক্রান্ত হয়েছে। আমি যখন বাড়িতে বাড়িতে ঘুরছিলাম, 6টা-7টা বাড়িতে গেছি, সেখানে কমরেডরা বলছেন এখানেই আমরা আবার সভা করব। ওই দিন 57-60 জনের সভা ছিল, একটা তো অনেক বড় সভা আমরা করব, এবং এই দৃঢ়তা তারা কিন্তু সেখানে প্রকাশ করছে। এই যে জেদটা, এই যে মানসিকতাটা, এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটা জনগণদের সৃষ্টি করতে হবে। এবং তখন আমরা বলেছিলাম কি, নেতৃত্বকে সামনে থাকতে হবে। তারা আক্রান্ত হবে, ইট পাটকেল পড়বে, মাথা ফাটবে, রক্ত ঝরবে, শহীদের মৃত্যু হয়তো কোথাও কোথাও বরণ করতে হবে, এটা না হলেই আমরা খুশি হব। এখানে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো আমরা বলে গিয়েছিলাম। খুব বেশি সময় 1.5 মাসের ব্যবধানে আগরতলা সংলগ্ন জয়নগরেই এই ঘটনাগুলো ঘটল। ধরে ধরে লিস্টি নিয়ে একের পর এক নেতাদের তারা মাথা ফাটিয়েছে। এগুলো কল্পিত কথা না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলবো, শুধু সভা শুনে চলে গেলে চলবে না তো। এখানে মহকুমার নেতৃত্ব আছেন, রাজ্যের নেতৃত্ব আছেন, জেলার নেতৃত্ব আছেন, লোকালের নেতৃত্ব আছেন, গণসংগঠনের নেতৃত্ব আছেন, আপনারা সংগঠক, আপনারা নেতৃত্ব, আপনাদেরই ভূমিকা নিতে হবে। আমরা বলছি না ত্রিপুরা আমাদের 300-350 লোকাল কমিটি আছে, সব জায়গায় একসাথে আন্দোলন হবে। 100টা লোকাল কমিটি আমরা টার্গেট করবো না কেন? আপনাদের পশ্চিম জেলায় 20টা, 25টা, 30টা লোকাল কমিটির মধ্যে আন্দোলন সংগঠিত করার চেষ্টা হবে না কেন? জয়নগর যদি উদ্যোগ নিতে পারে, সদরের অন্য লোকাল কমিটির মধ্যে খানিক প্রচেষ্টা নেওয়া হবে না? কাজে এই জায়গাটা দাঁড়িয়ে যেটা বলার সেটা হচ্ছে, আজকের পরিস্থিতিতে এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট যে শক্তি একদলীয় শাসন কায়েম করার জন্য বিরোধীদেরকে কণ্ঠরোধ করে তাকে নিশ্চিহ্ন করবার যে দুঃস্বপ্ন তারা দেখছে, ওরা চেষ্টা করলেও বিরোধীদের নিশ্চিহ্ন করতে পারবে না। কিন্তু চেষ্টা তারা করছে, একে প্রতিহত করতে হবে, বৃহত্তর ব্যাপকতর আন্দোলন সংগঠিত করতে হবে। তার জন্য আজকে এখান থেকে শপথ নিতে হবে। যদি এই শপথ নিয়ে নিজ নিজ কাজের এলাকায় মানুষের সাথে নিবিড় জীবন্ত সম্পর্ক গড়ে তুলে ছোট্ট ছোট্ট পরিসরে এই আন্দোলনগুলি সংগঠিত করার মধ্যে দিয়ে পর্যায়ক্রমে একটা বৃহত্তর আন্দোলনের যে ক্ষেত্র, তাকে যদি আমরা প্রসারিত করতে না পারি, তাহলে এই অশুভ শক্তিকে ক্ষমতা থেকে কি করে আপনি বিচ্ছিন্ন করবেন? এখন চুপচাপ করে বসে থেকে 28-এর বিধানসভা নির্বাচনের হিসাব এখন থেকে করবেন এই কাজগুলো বাদ দিয়ে। এগুলো যাদের মাথায় আছে তাদেরকে বলবো অপরাধ করছেন। এই ভাবনায় মশগুল হয়ে নিজের বর্তমান দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে যদি অবহেলা দেখান, এটা কিন্তু কমিউনিস্ট পার্টির কর্মী এবং নেতা সংগঠক হিসেবে এটা একটা অপরাধ হবে। এতে যাতে কেউ আপনাকে অভিযুক্ত করতে না পারে, সেই সম্পর্কে সচেতন থেকে নতুন ধারায় এই আন্দোলনকে সংগঠিত করার শপথ আজকের দিনে আপনারা নিয়ে যাবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আবার কুমারী মধুতি রূপশ্রী স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। এর চাইতে সংক্ষিপ্ত বলতে পারলাম না, একটু সময় হতো তারপরও লাগলো। যদি আপনারা অস্বস্তি বোধ করে থাকেন আমাকে মার্জনা করবেন। ভালো থাকবেন, নমস্কার। এদিন হল সভায় সিপিআইএম এর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি। কুমারী মধুতি রূপশ্রীর ৭৭তম শহীদদান দিবস পালন করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে শহীদ বেদিতে পুষ্প দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ২৮শে মার্চ ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এদিনে শহীদ হয়েছেন কুমারী, মধুতি ও রূপশ্রী। জিতেন্দ্র চৌধুরী এদিন শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যের শাসক দল মানুষ কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চাইছে। ২৮শে মার্চ ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে, শুধু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস বললে ভুল হবে, ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের তার যে জন্ম হয়েছে, সেই ইতিহাসের পত্তনে
আজকের দিন 1949 ইংরাজির 28শে মার্চ স্বর্ণাক্ষরে লিখিত থাকে। 1949 ইংরাজি মানে ইতিহাসের একটা সন্ধিক্ষণ। ত্রিপুরাজ্যের রাজতন্ত্রের পতনের একেবারে শেষ দিক। অন্যদিক থেকে স্বাধীন ভারতের সাথে যোগদানের পরে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা পত্তনের তার ঠিক প্রাক্কাল। তার বিরুদ্ধে অর্থাৎ এই সমতন্ত্রের বিরুদ্ধে ত্রিপুরাজ্যের মধ্যে 1945-এ জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ, সে উন্মেষ থেকে জন্ম হয় 1948 গণমুক্তি পরিষদ, যে এই সামন্ততন্ত্রের সমস্ত ব্যাধি, অন্যায়, অত্যাচার তার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠে। তার মধ্যে অন্যতম অত্যাচারের অঙ্গ ছিল যেটাকে ইতুন বলি, অ্যাকচুয়াল ককবরকে তা নাম হলো তৈতুন। সেটা কি? এই ত্রিপুরাজ্যের মাণিক্য রাজবংশধর, তারা এই রাজ্যের প্রজাদের 1400 বছরের বেশি শাসন করলেও তাদের মঙ্গলে, তাদের শিক্ষা, সংস্কৃতি, বিকাশে তো কিছুই করেনি। কিন্তু এই আনপড়, পিছিয়ে পড়া, দরিদ্রতম এই জুমিয়াদের কাছ থেকে তাদের খাজনা আদায়ে কোনো ছাড় ছিল না। মহারাজা তহসিলদারা যখন যেতেন গ্রামে, তাদেরকে গ্রামের লোক তাদের কাঁধে চড়িয়ে নিয়ে যেতে হবে, তারা মাটিতে পা দেবেন না। এবং সেখানে গিয়ে কোনো কাছারিতে বা কোনো পাড়াতে বসাতে হবে। সেই পাড়ার লোকজন সেই গ্রামের সমস্ত খাজনা তাদের সামনে এসে রাখতে হবে। তারপর আবার সেই খাজনা এবং তহসিলদারদেরকে কেউ পালকিতে করে, কেউ দুলা বানিয়ে, কেউ কাঁধে চড়িয়ে এটা এনে দিতে হবে, যেখানে গুড়া বা হাতি দাঁড়িয়ে আছে, সমস্ত তাদের পরিশ্রমের ফসল সহ। তার বিরুদ্ধে গর্জে উঠেছিল খয়েরি পদ্মবিদ। এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন, তখন সমস্ত মহিলারা তারা দলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তারক্ষী। সেখানে তাদের স্বামীদেরকে, ভাইদেরকে যখন ছাড়ছিল না, মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং নির্বিচারে তার গুলি চালিয়ে এই কুমারী আরও বহু লোককে আহত করে। এই হল ত্রিপুরাজ্যের ইতিহাস, রাজতন্ত্রের। আজকে আমরা যখন তার ৭৭তম দিবস উদযাপন আমরা করছি, আমরা দেখছি সেই রাজতন্ত্রের যারা এই ধ্বজাধারী। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হল ঈদ। ঈদকে কেন্দ্র করে 1 মাস ব্যাপী রমজান মাস হিসেবে পালন করে থাকে ইসলাম ধর্মাবলম্বীরা। 1 মাস রোজা রাখার পর খুশির ঈদের আনন্দে মেতে ওঠে ইসলাম ধর্মাবলম্বীরা। বিভিন্ন ধরনের সেওয়াই দিয়ে তারা তাদের রমজান মাস পালন করে থাকে। ঈদকে সামনে রেখে আগরতলার বাইপাস এলাকায় এক কোম্পানিতে তৈরি করা হচ্ছে সেওয়াই। কোম্পানিতে কর্মরত কর্মীরা বর্তমানে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। কোম্পানির ম্যানেজার জানান, এবার সেওয়াইয়ের চাহিদা অনেক বেশি, তাই সেওয়াই উৎপাদন বৃদ্ধি করে দেওয়া হয়েছে। মূলত প্রত্যেকবারই আমরা মুসলমান ভাইদের জন্য রমজান মাসটা এর সবাই আপনারা জানেন, রমজান মাসের উপলক্ষে এই জন্য আমরা প্রচুর পরিমাণে সেমাই উৎপাদন করছি এবং সেমাইয়ের চাহিদাও খুব অনেকটা। হ্যাঁ, এখন আমরা এক্সট্রা টাইম লাগিয়ে সেমাইটা যাতে সব মুসলমান ভাইদের হাতে পৌঁছানো দেওয়ানো যায়, এজন্য আমরা এটার উপরে জোর দিয়েছি। স্পেশালি কি তৈরি হচ্ছে এখানে? স্পেশালি এখানে তৈরি হচ্ছে সেমাই, চাউমিন, আর এটার পাশাপাশি আছে আমাদের ফিঙ্গার। চাহিদা কিরকম রয়েছে? চাহিদা মূলত গতবার থেকে একটু বেশি চাহিদা আছে, এর জন্য আমরা এক্সট্রা কাজ করে আমরা এটা প্রোডাকশনটা একটু বাড়িয়ে দিয়েছি। স্পেশালি মানে এই মাসটাতে কিরকম চাহিদা? এই মাসটাতে আমাদের গত বছর তুলনায় এই মাসে একটু চাহিদা একটু কমে গেছে,
তবু আমরা যতটুকু সম্ভব আমরা প্রোডাকশন করে চাহিদাটা মিটমাট করানোর চেষ্টা করছি। এই মাসটাতে কেন মানে তৈরি করা হচ্ছে কি এই মাসটা আমরা রমজান মাস, মুসলমানদের রমজান মাসে প্রত্যেকবারই মতো এই সেমাই চাহিদা খুব অত্যন্ত অধিক, এজন্য আমরা সেমাইটা প্রস্তুত করছি। এখন তো রমজানের মাস, সেমাইটা একটু বেশি লাগে। আর এমনি তো সারা বছরের সেমাই হইতেছে, তো পাপড় হইতেছে, গোল পাপড় হইতেছে, ফিঙ্গার হইতেছে, রিং হইতেছে, সেমাইটা এখন একটু বেশি লাগতেছে। সেমাইটা চাহিদা বেশি, সবাই সেমাইয়ের কাজই করতেছে। মানে সেমাইয়ের চাহিদা বেশি কেন? ও রমজান চলতেছে, সেমাইটা লাগছে। আর এমনি তো সবসময় সেমাই লাগে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।